আসসালামু আলাইকুম। প্রিজম একাডেমির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আমার প্রচলিত যে ক্লাসগুলো নিয়ে থাকি প্রতিদিন, আজকে সেটা থেকে ব্যতিক্রম। আমার ক্লাসে আমার টিউটোরিয়াল চ্যানেলের জন্য ব্যতিক্রম, এটা সবার জন্য, অন্য চ্যানেলের জন্য ব্যতিক্রম নয়। ব্যতিক্রম কেন বলছি? কারণ অন্যান্য দিন আমি শুধু ক্লাস নিয়ে থাকি আপনাদের, তো আজকে ক্লাস নেব না। আজকে আমার একজন বিশিষ্ট বন্ধু আসাদুজ্জামান, সে আজকে এইমাত্র ভাইবা দিয়ে আসলেন, আমার কাছে আসলেন। আমি তার ভাইবা এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গত কারণে আমি তার ফেস দেখাচ্ছি না, কিন্তু তার কথা আপনারা শুনতে পাবেন। আমি ক্যামেরার সামনে থেকে কথা বলবো, ও ক্যামেরার পেছন থেকে আমার এই কথাগুলোর উত্তর দেবে। ঠিক আছে, আমরা আসাদুজ্জামান আসাদের কাছে যাচ্ছি। ঠিক আছে, তোমার আজকের প্রথমে তোমাকে স্বাগতম, এবং আমার চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা, যে তুমি সাকসেস পাও, সফল হও। আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত ক্যাডার এটাতেই পেয়ে যাবে। এবং সে রানিং আরও প্রাইমারিতে জব করেছে, দুইটা ব্যাংকে জব করেছে, তৃতীয় আরেকটি ব্যাংকের জন্য সে প্রিলিমিনারি টিকেছে, সামনে রিটার্ন দেবে। এবং আজকে 44তম বিসিএস এর ভাইবা দিয়ে আসলো। আমরা তার এক্সপিরিয়েন্স শুনবো। চলুন শুরু করা যাক, শোনা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা এই লাইনে আছেন তাদের জন্য অনেক কাজে দেবে। ঠিক আছে আসাদ, প্রথমে বলো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দর্শকদের কে তোমার এক্সপিরিয়েন্স আজকে বলবে, আর তুমি ভাইবা দিয়ে কেমন বোধ করতেছো, কেমন প্রত্যাশা করতেছো, প্রথমে আমরা সেটা শুনতে চাই। বলো। অ্যাকচুয়ালি বিসিএস এর ভাইবা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়ে সে যদি ভালো মানের ক্যান্ডিডেট হয় তাহলে তার ভাইবা কেমন হলো সে এটা কিছুটা হইলেও কি করতে মেজার করতে পারে বা জাস্টিফাই করতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, যদি একজন ক্যান্ডিডেটের ভালো একটা প্রিপারেশন থাকে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি ভাইবা আসলে বোর্ড টু বোর্ড ভ্যারি করে। একই বোর্ডে একজন ভাইবা দিয়ে যেমনটি মার্ক পাইতে পারে, সেই একই ক্যান্ডিডেট যদি আরেকটা বোর্ডে ভাইবা দেয় তাহলে দেখা গেল তার মার্ক ভ্যারি করতে পারে। তো ভাইবা বোর্ড আসলে তার মানে তুমি হ্যাঁ, বলতে চাচ্ছ যে একই সক্ষমতার ক্যান্ডিডেট, বোর্ড ভিন্ন হওয়ার জন্য মার্কস ভিন্ন আলাদা হয়ে হয়ে যেতে যেতে পারে। পারে। হ্যাঁ, আচ্ছা, এটা খুবই স্বাভাবিক। তার মানে এটা আমরা ভাগ্য বলতে পারি। হ্যাঁ, এটা অনেকটা ভাগ্য। আচ্ছা, আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ভাইভাতে আমাদের যে গতানুগতিক প্রশ্ন করে, এটা অনেক বোর্ডই এক্সেপশনাল কিছু প্রশ্ন করতে চায়। যেমন আজকে আমরা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম স্যারের বোর্ডে ভাইভা দিলাম। তো আজকের ভাইভাতে যেটা হয়েছে সেটা হচ্ছে আহ, আমরা আজকে প্রায় 21 জন ভাইভা দিয়েছি আমাদের বোর্ডে। এখানে বেশিরভাগই 46তম রিটার্ন ক্যান্ডিডেট ছিল, কারণ হ্যাঁ, তাদের জন্য আর কি ডেটটা চেঞ্জ হয়েছিল এই সময়টাতে তারা এসে। তো স্যার যাদের সাথে ভাইয়া বোর্ডে এখন পর্যন্ত মানে ট্র্যাডিশনাল বা গতানুগতিক বা কনভেনশনাল যে প্রশ্নগুলো হয়, এই ভাইয়া বোর্ডে এরকম কোনো প্রশ্ন হয়নি। গতানুগতিক প্রশ্ন হয়। গতানুগতিক প্রশ্ন হয়নি। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এটা একটা, মানে এই বোর্ডের বা এই বর্তমান যে কমিটি আছে পিএসসির, এটাই প্রথম 44-এর ভাই ভাই তাদের প্রথম নেবার হ্যাঁ, নেওয়া, হ্যাঁ, হ্যাঁ, যার কারণে গতানুগতিক হয়নি, ভিন্ন কিছু হয়েছে। হ্যাঁ, এখানে মানে প্রশ্ন আজ করা যাচ্ছিল না। প্রতিবার যেটা হয়, আগের বিসিএস থেকে আমরা আহ, দেখি যে অমুক স্যারের প্রিয় টপিক এরকম হতে পারে, ওই স্যারের মানে বোর্ডে আগে ভাইবা থেকে বলে আমরা আগে টিচারদের থেকে একটা সম্পর্কে স্টুডেন্ট একটা হ্যাঁ আইডিয়া নিয়ে একটা ফেলতো। আইডিয়া নেওয়া থাকে। আচ্ছা, কিন্তু এইবার আসলে অ্যাকচুয়ালি আইডিয়া নেওয়ার কোনো সুযোগ ছিল না। আর আমাদের বোর্ডের ভাইবার যেটা হয়েছে সেটা হচ্ছে, এবার আমাদের যিনি চেয়ারম্যান স্যার ছিলেন প্লাস দুজন এক্সটার্নাল ছিলেন, দুজন যথেষ্ট পোলাইট মানুষ। আর তিনি সেনাবাহিনীর লোক, যথারীতি অনেকগুলো ডিগ্রিও তিনি অর্জন করেছেন, খুব বিজ্ঞ মানুষ। তো আমাদের বোর্ডের একটা বিশেষত্ব ছিল যে এবার বোর্ডে কেউ বাংলায় ভাইবা দিতে পারেনি। ও, এই বোর্ডে কেউ বাংলা দিতে পারেনি, না, সবাই এখানে ইংরেজি। বাংলা দিয়ে কথা বলার কাউকে খুব একটা সুযোগ দেওয়া হয়নি, হয়তো দু একজন। আচ্ছা, তাহলে আমি তোমাকে 1 মিনিট স্টপ করব। হ্যাঁ, হ্যাঁ, প্রিয় বিসিএস পরীক্ষার্থী যারা আছেন, শুনতে পাচ্ছেন যে নতুন এই বোর্ড আজকে সবার পরীক্ষা, সবার ভাইবা ইংরেজিতে নিয়েছে। তার মানে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র ফরেন ক্যাডার যারা, তাদেরকে ইংরেজিতে ভালো পারতে হবে। আসলে এটা ভুল ধারণা। বোর্ড যাকে মনে করবে, যেভাবে মনে করবে, বাংলায় মনে করলে বাংলায়, ইংরেজিতে মনে করলে ইংরেজিতে। তার মানে আমরা যারা এই লেভেলে যেতে চাই, তাদের সবার শুধু বাংলা নয়, সমানভাবে ইংরেজিতে স্পিকিং ক্যাপাবিলিটি, মৌখিক ফেস করবার একটা দক্ষতা থাকতে হবে। মানে আপনি শুধু ফরেন আপনার ক্যাডার লিস্টে রাখেননি জন্য যে আপনাকে ইংরেজিতে ধরবে না, বিষয়টি এমন নয়। ঠিক আছে, আমরা শুনতে থাকি। তো যাই হোক, সমস্যাটা আসলে এই জায়গাতে থেকেই শুরু হয়।
আমাদের বোর্ডে যথারীতি সবাই ভালো ভালো পাবলিক ভার্সিটি থেকেই বিলং করেছেন। তো ভাইবা বোর্ডে আসলে ফ্লুয়েন্ট স্পিকিং এর যে বিষয়টা আসে, আমরা একটা জানা জিনিস যেটা বাংলায় পারতাম, দেখা গেল ইংরেজিতে বলার সময় সেই সঠিক শব্দের সঠিক ডিকশনটা আমাদের মাথায় অনেক সময় কাজ করে না। অভ্যাস না থাকার কারণে এটা হচ্ছে। এটা রেগুলার অভ্যাস না থাকার কারণে। আর একটা জিনিস হয়েছে এখানে, সেটা হচ্ছে স্যারদের যখন কেউ বলার জন্য সুযোগ চেয়েছে যে স্যার আমি কি বাংলায় বলতে পারি কিনা, তো সেক্ষেত্রে স্যার কাউকে দুই একবার সুযোগ দিলেও বেশিরভাগ ক্ষেত্রেই তিনি অপোজ করে দিয়েছেন যে না, ইংরেজিতেই বলতে হবে, ইংরেজিতে বলতে হবে। এবং ভাইবা বোর্ডে ঢোকার পরই আপনার চয়েস যেটাই হোক, রেসপেক্টিভ ইউর চয়েস, সেটা প্রশাসন হোক আবার পররাষ্ট্র হোক, সবসময় ভাইবাগুলো হয়েছে টোটাল ইংরেজিতে। তবে হ্যাঁ, আমাকে একটা বাংলা প্রশ্ন করেছিল। তবে তোমার কি মনে হয় যে ওইখানকার ইংরেজিটা পারবার জন্য আমাদের আহামরি প্রচুর ইংলিশ জানা থাকার প্রয়োজন আছে, নাকি মোটামুটি সে বুঝতে পারছে এবং বোঝাতে পারছে এটাতেই চলবে? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে আমি প্রথম শ্রেণীর বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি। হ্যাঁ, এখানে যারা সিলেক্টেড হবে তারা বাংলাদেশের সবচেয়ে টপ টায়ারের লোকজন হিসেবে আর কি পরিগণিত হয় স্বাভাবিকভাবেই। তো এইখানে তারা এটা চাইতেই পারে যে আমি যাদেরকে নেব, আমরা যাদেরকে নেব তারা যেন জেনারেল না, মানে ইন জেনারেল চিন্তা ভাবনার মতো না, তারা সবার চেয়ে একটু এক্সেপশনাল হোক। এবং তাদের দায়িত্বের ভিতরেও তো এটা পড়ে যে তারা দেশে এবং কখনো কখনো দেশের বাইরেও তারা দায়িত্বরত থাকবেন, কাজেই তাদের ইংরেজিতে ফ্লুয়েন্সির প্রয়োজনীয়তা রয়েছে। স্বাভাবিকভাবেই একজন আমি যদি নিজে কোন একটা বোর্ডের দায়িত্বে থাকতাম, আমি চাইতাম যে আমার সুযোগের মধ্যে সবচেয়ে দক্ষ, সবচেয়ে ভালো কাউকে নেয়া। তো সেক্ষেত্রে আমি হয়তো কথা বলে কাউকে বোঝাতে পারতেছি, ঠিক আছে, ইটস ওকে। আরেকজন বোঝানোর চেয়েও ভালো বোঝাচ্ছে, তার ক্যাপাবিলিটিটা আমার চেয়ে ভালো, সেক্ষেত্রে আমি কেন তাকে নেব না? হ্যাঁ, অবশ্যই। তার মানে বোর্ডের অটো একটা তার প্রতি আকর্ষণ বা সিম্প্যাথি তৈরি হবে, অথবা সে ভালো পারছে, একটা ভালো দৃষ্টিভঙ্গি, পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে। হ্যাঁ, আমাদের বোর্ডে অনেক ভালো লোকজন ভাইবা দিয়েছে, যাদের বেশ কিছু জায়গায় সমস্যা ছিল, তারা বিষয়গুলো জানে কিন্তু ইংরেজিতে ঠিক ডেলিভার দিতে পারে। এই ডেলিভারি দিতে না পারার কারণেও তাদের কারো কারো ভিতরে আক্ষেপ। তো যাই হোক, এটার বাইরেও যে বিষয়টা বর্তমান সময়ে আমি খেয়াল করতেছি সেটা হচ্ছে গতানুগতিক ধারার বাইরে গিয়ে যে প্রশ্ন করা যে কোনো বিষয়ে। একজনকে প্রশ্ন করে ফেলেছিলেন আমার বোর্ডে, আগে ভাইবা দিয়েছেন তিনি, তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি আসলে অ্যাডমিন ক্যাডার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কি মনে করেন, আপনার লাইফের সাথে বিষয়টাকে, অ্যাডমিন ক্যাডার এবং আপনার লাইফ বিষয়টাকে আসলে কিভাবে কি দৃষ্টিকোণ থেকে দেখেন? এখন এই ধরনের প্রশ্ন রিয়েল ভাইবা সলিউশনে আমি কখনো কোনোদিন পাইনি, স্বাভাবিক। আরো বিষয় ছিল যে ওইখানে যারা ছিলেন যথেষ্ট ফ্রেন্ডলি ছিলেন, এটা ঠিক, কিন্তু ঝামেলা আরো বেশ কিছু জায়গায় হয় যখন আপনি একটা প্রশ্নের উত্তর জানেন কিন্তু ঠিক সময়ে ঠিকভাবে সঠিক রিপ্রেজেন্টেশনটা আপনি করতে পারেন, ডেলিভারিটা ঠিকঠাক হয় না। তার মানে কথা, এই যে আমরা আমাদের বিভিন্ন ক্লাসে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের সারাউন্ডিংসে আমরা যখন কথা বলি, সেখানে যেন আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এইটার একটা মেন্টাল সেটআপ আমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, মানুষের সামনে কথা বলতে পারা, আর বিশেষ করে পিএসসির মতো এত বড় বড় বিজ্ঞ যারা বসে আছেন, আমাদের পিএসসির মেম্বাররা, তাদের সামনে, যেহেতু তারা দেশের সবথেকে জানা দক্ষ পারসন, কাজে তাদের সামনে সুন্দর করে কথা বলবার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে কিছু না কিছু প্রিপারেশন, মেন্টাল সেটআপ এর প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, তারপর তো যেটা বলছিলাম এরকমই আরো আমার কাছে যে বিষয়গুলো মনে হয়েছে যে জানা জরুরি, সেটা হচ্ছে ভাইবা বোর্ডে মোটামুটি সবাই যারা যায়, বিশেষ প্রিলি, রিটেন সবকিছু কোয়ালিফাই করে দেশের সবচেয়ে মেধাবী লোকজনের মধ্যেই কি সবাই ভাইবা দেয় আর কি। একদমই সেখানে যে সমাজে চলে না, সোশ্যাল, এরকম লোকজন খুবই কম। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওই যে স্টোরি টেলিং ক্যাপাবিলিটি, এটা আসলে আগে থেকে ভাইবা বোর্ডের খুবই হেল্পফুল হবে। এটা একটা হেল্পফুল জিনিস। আর কমিউনিকেশন স্কিল, যেটা কথা বলছি, কতটুকু হাসছি, কতটুকু কথা বলছি। যে আরেকটা বিষয় সবসময় আমার কাছে যেমনটি মনে হয়েছে যে ভাইবা বোর্ডে অ্যাকচুয়ালি আমরা সবাই সব প্রশ্নের uttর দিতে পারবো না, এটা ভাইবা বোর্ড এক্সপেক্টও করে না। কোনো মানুষের পক্ষে সবগুলো প্রশ্ন একটা স্টুডেন্ট উত্তর দিয়ে দিচ্ছে, বিষয়টা বা সবগুলো প্রশ্ন আমি পারলাম, মানে বিষয়টা হলো যে মানুষ কম্পিউটারও নয়, চ্যাট জিপিটিও নয়, যে তাকে যাই জিজ্ঞেস করা হবে তার কিছু না কিছু অ্যান্সার দেবে। আসলে চ্যাট জিপিটিটা দেখা যাবে কোথাও না কোথাও তার অক্ষমতা রয়েছে, কম্পিউটারের বা এআই এর অক্ষমতা রয়েছে, কারণ সে তো নিজে তথ্য জেনারেট করে না, সে তথ্য আউটসোর্স করে, কোথাও থেকে তথ্য খুঁজে নিয়ে আসে। তো সে যদি সেই তথ্যটা না জানা থাকে, সে বলতে পারবে না। তো মানুষ তো আরো এই ক্ষেত্রে ক্যাপাবল হবে না। হ্যাঁ, তবে আমি মনে হয়
যে আমার যেহেতু চ্যানেলে ভিডিও মানুষ দেখবে এবং সেক্ষেত্রে সময়ের একটা ব্যাপার আছে, সবাই ওয়েট করতেছে যে তোমার আজকের মানে ভাইবা, এই গরম গরম ভাইবা অভিজ্ঞতা, এই যে প্রথমে তুমি কিভাবে ঢুকলা, সেখানে গেস্টার পোস্টার কি ছিল, কিভাবে সালাম দিলা, বা তো তাদের দেখে তোমার কেমন অনুভূত হয়েছে, প্রথমে তুমি একটু নার্ভাস ফিল করছিলা কিনা, এবং কতক্ষণ পর তুমি এটা কেটে গেল এবং তারা কি কোশ্চেন করলো, এটা স্টেপ বাই স্টেপ আমরা তোমার ভাইবার রুমের প্রবেশ থেকে এবং আউট হয়ে যাওয়া পর্যন্ত এটা তোমার মুখে আমরা সুন্দর করে শুনবো। তারপর আমি দুই একটা কোশ্চেন করতে চাই, ওটা বলো। যেহেতু ভাইবা বোর্ড একজন ব্রিগেডিয়ার জেনারেলের আন্ডারে, তো প্রথম দিকে ভেবেছিলাম তিনি খুব হয়তো খুঁতখুঁতে টাইপ মানুষ হবেন, হ্যাঁ, যে ছোটখাটো ভুলগুলো হয়তো তার চোখে পড়বে, বা একটু কড়া টাইপ লোক হবে, যেমনটা আমরা সামরিক ক্ষেত্রে দেখি। তো প্রথম থেকে একটা ভয় কাজ করছিল। আর ভাইবা বোর্ডে যেহেতু তুমি রিটার্ন দিচ্ছ, স্বাভাবিক 46-এ তোমার হয়তো যখন তুমি যাবে তখন তুমি বিষয়টা খেয়াল করবে যে সবচেয়ে নার্ভাস টাইম যেটা, সেটা হচ্ছে তোমার আগের জন সিরিয়ালে যখন ভেতরে ঢুকে যায় আর তুমি দরজার পাশে আবার যে দাঁড়িয়ে থাকো বা বসে থাকো, ওই 10-15 মিনিট যখন ভেতরে তুমি জানো যে পরেই তোমার, ওই সময়টাতে আসলে খুব বেশি নার্ভাসনেস কাজ করে। তো যথারীতি আমি ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে সালাম দিয়ে বসতে বা কোনো সুযোগ চাওয়ার আগেই তিনি বললেন যে প্লিজ হ্যাভ ইউর সিট। তো তারপরে মানে শুরুতেই তোমাকে ওনারা স্টার্ট করছে ইংলিশ দিয়ে? না, এখানে কোনো বাংলা দিয়ে কোনো কথাই নাই। আচ্ছা, অ্যাকচুয়ালি বাংলা দিয়ে তিনি কোনো কথা আমাকে জিজ্ঞাসাই করেননি, টোটাল কনভারসেশনটাই ইংলিশে হয়েছে। হ্যাঁ, এখানে মানে নট এ সিঙ্গেল ওয়ার্ড যেটা তিনি বাংলা ব্যবহার করছেন। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে তিনি আমার সাথে একটা বাংলায় কথা বলেছেন, সেটা তো একদম শেষে। আচ্ছা, একদম শেষে তিনি আমাকে বিদায় দেওয়ার আগে বললেন যে হচ্ছে মানে বাংলা দিয়ে বলেছেন তখন তিনি যে আসাদুজ্জামান সাহেব, আপনার একটা হচ্ছে অনুবাদ চাই আপনার কাছ থেকে। তোমার কাছে কি অনুবাদ চাওয়ার মূল কারণটা হলো তুমি ইংরেজির স্টুডেন্ট, এজন্য? হ্যাঁ, আচ্ছা। তো তিনি আমাকে একটা অনুবাদ, দর্শক অডিয়েন্স যারা আছেন খেয়াল করবেন যে সে ইংরেজির স্টুডেন্ট, তাই ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স, এই জন্য তার একটা অনুবাদ মানে অনুবাদ চেয়েছেন শেষ মুহূর্তে। তার মানে আপনারা যারা নিজ নিজ ফিল্ডে যে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, যারা স্পেশালাইজেশন যে সেক্টরে রয়েছে, সেই ক্ষেত্রে তাকে কোনো স্পেসিফিক বিষয় জিজ্ঞেস করা হতে পারে। আপনারা এটা মাথায় রাখবেন এবং প্রিপারেশন সময়ে এই অনুযায়ী প্রিপারেশন নেবেন। হ্যাঁ, তারপর তো আমাকে তিনি জিজ্ঞাসা করলেন, প্রশ্নটা আসলে খুব মজার, ফার্স্ট টাইম শুনেছি। সেটা হচ্ছে গালে টোল পরা ওই কালো মেয়েকে আমি ভালোবাসি। গালে টোল পরা ওই কালো মেয়েকে, ডায়লগটা একদিক থেকে খুব রোমান্টিক, আবার প্রচলিত শব্দের নয়, কাজেই এর ট্রান্সলেশন করাটা সাধারণ দৃষ্টিকোণ থেকে করলে হবে না। হ্যাঁ, এখন এখানে প্রশ্নটার যে উত্তর আমি স্যার কাছ থেকে চেয়ে নিয়েছিলাম যে স্যার ক্যান আই হ্যাভ 1 মিনিট প্লিজ। হ্যাঁ, তো স্যার বললেন অবশ্যই এবং তারা খুব হাসছিলেন বিষয়টা প্রশ্ন করে। তো আমি চেষ্টা করতেছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি যদি ব্ল্যাক গার্ল বলি তাহলে এটা অনেকটা আফ্রিকা, মানে যেটাকে আমরা একটা নিগ্রো বা বর্ণবৈষম্যের মতো, বর্ণবৈষম্যের মতো চলে যায়। আমি আসলে এশীয় যারা তাদেরকে অ্যাকচুয়ালি ব্রাউন বলে কিনা, আমি মানে বাংলাদেশে যেটা বাদামি বলছি, হ্যাঁ 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 হ্যাঁ, ব্রাউন বলে বা তামাটে, তামাটে, তো এই কালার বলে কিনা, আমি আসলে তখন মানে এটা আমার ধারণা থেকে, আমি জানি না এটা আমার কতটুকু সত্যি হয়েছে বা বলেছে এরকম। তো আমি বলেছিলাম যে আই লাভ দ্য ব্রাউন গার্ল উইথ ডিম্পল ইন হার চিক। আমি জানি না, প্রিয় দর্শক, আপনারা তার এই কথাটা থেকে একটু শিখে নেবেন, হয়তো এটা প্রচলিত ট্রান্সলেশন নয়, এক্সেপশনাল, এটা কোনো বইতে পাবেন না। সে যেহেতু ইংরেজি স্টুডেন্ট, তো তার এটা আমার ভুল হতে পারে, এটা আমার ভুল হতে পারে, সক্ষমতা আমি আসলে ঠিক জানি না, আমি আমার যখন আপনাদের উপস্থিত বুদ্ধি থেকে বলেছি। হ্যাঁ, যখন আপনাদের জানা থাকবে না, এইভাবে আপনারা অ্যানসার করতে পারেন। তো আমরা তোমার সেন্টেন্সটা আরেকবার শুনবো, বলো। আই লাভ দ্য ব্রাউন গার্ল উইথ ডিম্পল হার চিক, ডিম্পল ইন হার চিক, ডিম্পল ইন হার চিক। ওকে, হ্যাঁ হ্যাঁ, তারপরে তো যাই হোক, তারপরে বোর্ড যথেষ্ট, তুমি শুরু থেকে তোমার স্টেপ বাই স্টেপ কোশ্চেন গুলো বলো। বসার পর কি জিজ্ঞেস করলে? আসলে প্রশ্ন অনেকগুলো হয়েছে, আমি প্রায় 15 থেকে 16 মিনিট ভাইবা দিয়েছি। যতগুলো তোমার মনে আছে, যত মনে প্রশ্নগুলোর প্রথম দিকে সাধারণত বলেছিল যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ কভারিং সাম ক্রাইটেরিয়া লাইক where you from, your study background, then মানে about yourself, about yourself. Then I have told them about myself with covering everything. When I এই যে কোশ্চেনটা করলো about yourself, your hobby, your surroundings or your profession, আর এই যে কোশ্চেনটা করলো, এই কোশ্চেনের ইনফরমেশন তো কোনো জটিল বিষয় নয়, সবার জন্য এটা কমন কোশ্চেন। আসলে এই কোশ্চেনের ভিতর দিয়ে ওনারা কি দেখতে চান, তোমার কি মনে হয়?
তারা আরো একটা বিষয় মেনশন করে দিয়েছেন যে ইট উইল অলসো কভার ইউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে আমি বলেছি যে আমি টিপিক্যাল এগ্রিকালচারাল একটা ফ্যামিলি, ফার্মার্স ফ্যামিলি আমি বিলং করি। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের আরো বেশ কিছু চাওয়া পাওয়া ছিল। আপনি সাধারণত আরেকটা জিনিস পররাষ্ট্র ক্যাডার দ্বিতীয়, আমার পররাষ্ট্র ক্যাডার ছিল সেকেন্ড চয়েস, ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন ক্যাডার। তোমরা আমার শেষের দিকে আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন যে হোয়াই ফরেন ইজ নট ইউর ফার্স্ট চয়েস। ফার্স্ট চয়েস, এরকম কিছু একটা প্রশ্ন করে আর একটা কথা বললেন যে হোয়াই অ্যাডমিন, হোয়াই নট ফরেন অ্যাফেয়ার্স। বিষয়টা এরকম। ওনারা তার মানে ওনাদের কোশ্চেনের ভিতরে বোঝা যাচ্ছে ওনারা পররাষ্ট্র ক্যাডারকে ফার্স্ট মানে প্রথমে প্রায়োরিটি দিয়ে হ্যাঁ, তারপরে বলছেন যে এটা কেন ফার্স্টে নয় এবং যেটা ফার্স্টে ওটা কেন ফার্স্ট। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডারকে সেকেন্ড চয়েসে রাখা খুব একটা বেশি সমীচীন হবে না। এটা একটা রিস্কি ব্যাপার হয়ে যেতে না, পারে। রিস্কি ব্যাপার বলতে এটা হয়তো তারা ভেবেছেন যে পররাষ্ট্র ক্যাডার অনেক লুক্রেটিভ একটা পোস্ট, আর কিন্তু মানুষের তো নিজস্ব একটা পছন্দ থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। তবে আমি জানি না অ্যাকচুয়ালি বিষয়টা তারা আমাদের কিভাবে এক হলো দেখেন। জবের সিকিউরিটি, এর জন্য আমরা হয়তো ক্যাডারটাকে ছাড়তে চাই না। আমরা সেকেন্ডে বা থার্ডে হয়তো কেউ দেয় না, দিলে সেকেন্ডে দিবে হয়তো, অথবা রাখবে না। আবার অনেকে হয়তো থার্ড করতেও দিতে পারেন। তবে আমরা যে কারণে রাখি, প্রথমত আমাদের প্রথম পছন্দ, দ্বিতীয়ত যে পছন্দ না হলেও আমরা যেন একটা জব পাই, এর জন্য সবগুলো ক্যাডারকে লিস্টে রাখা। এই কারণে হয়তো আমরা রাখি। এখন ওনারা যে দৃষ্টিকোণ থেকে কোশ্চেন করেন না কেন, দেখি সে কি উত্তর দিয়েছে। তারপরে তো স্বাভাবিকভাবে আমার যেটা মনে হয়েছিল সবসময় যে তুমি খুব ভালো করে জানো, আমি তখন স্যারকে বললাম যে ইট ইজ টোটালি মাই পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, অ্যাজ আই এম আ ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েট অ্যান্ড মাই সিজিপিএ ইজ নট আপ টু দ্য মার্ক, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ অ্যান ইনফেরিয়র, আই হ্যাভ এ প্রবলেম অফ ইনফেরিয়র কমপ্লেক্স। আচ্ছা, তার মানে ইনফিরিয়র কমপ্লেক্স মানে তুমি নিজেকে ভাবছো যে আসলে আমি কি এইটাতে পারবো, ক্যাপাবল, বা আমি এরকম ফাইট করে দেশের যেখানে সেরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল এবং পাবলিক স্টুডেন্টরা তাদের সঙ্গে ফাইট করে পররাষ্ট্র ক্যাডারে মাত্র 10 থেকে 15টা অথবা 20 থেকে 25টা সিট থাকে, সেখানে জায়গা করতে পারবো কিনা, এই জন্য ফার্স্ট চয়েস ছিল তোমার হয়তো প্রশাসন। দেন তারপর তুমি এটা দিয়েছো। দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি পররাষ্ট্র সেকেন্ড চয়েসে দিয়ে কোনো কাজ হয় না, স্বাভাবিকভাবে যেটা মনে হয়। তো 40তম বিসিএস আমার এদিক থেকে ফার্স্ট বিসিএস। তো আমি যেহেতু ওটাতে শুরু করেছি, ওই সময় আমার কিন্তু সুপারভিশন বা ইনসাইট, I have a lower insight. নিজের প্রতি ওই পরিমাণ কনফিডেন্স। I have lower insight, and also I don't have. There is a lot of lack of কি বলতে পারি, proper guidance or instruction, তুমি যেটাই বলো। তো সেই নানাবিধ কারণে আমি ক্যাডার চয়েসে এই বিষয়টা ভুল আমি মানছি না, বা স্যাররাও আমাকে বিষয়টা যে ভুল বলেছেন বিষয়টা এমন না। তারা আসলে বোঝাতে চেয়েছেন যে ইংরেজি স্টুডেন্ট হলে, যুক্তিটা কি, হ্যাঁ, ইংরেজির স্টুডেন্টরা হলে বেশিরভাগ ক্ষেত্রেই যেন তাদের প্রথম পছন্দ পররাষ্ট্র ক্যাডারটা থাকে স্বাভাবিকভাবেই। আর একটা বিষয় হচ্ছে পররাষ্ট্র ক্যাডার দিয়ে কেউ যদি, বা অ্যাডমিন ক্যাডার, বর্তমান সময়ে আমার বোর্ডে বাংলারও ভাইবা দিয়েছেন, যে যেটারই ভাইবা দিয়েছেন সেখানে একটা সিঙ্গেল শব্দ বাংলা দিয়ে উচ্চারণ হয়নি। এখান থেকে আমি যে জিনিসটা বুঝতে পারছি যে সামনের দিনগুলোতে হয়তো যে আমাদের যে গতানুগতিক ভাইবার ধারা, এটা হয়তো চেঞ্জ হবে। আর বর্তমান সময়ে আমাদের ভাইবা বোর্ডে যথেষ্ট যারা ক্যাডার সুইচ করতে যাচ্ছেন এরকম ক্যান্ডিডেট অনেক বেশি। আগে এতটা পরিমাণ, তার মানে 44-এর ভাইভাতে দেখা যাচ্ছে ক্যাডাররাই টিকছে বেশি, বেশিরভাগ ক্যাডাররা আছে এবং তারা এটা সুইচ করতে যাচ্ছে বেশিরভাগই। মানে যাদের অ্যাডমিন বা খুব ভালো ক্যাডার নেই, কেউ হয়তো শিক্ষা ক্যাডারে আছে সে হয়তো আরেকটা দিতে যাচ্ছে, কেউ হয়তো ট্যাক্স বা অডিটে আছে সে হয়তো পররাষ্ট্র বা প্রশাসন, পুলিশ, এগুলোকে ফার্স্ট। একজন অ্যাডমিনে আছে, সে আসছে শুধুমাত্র পররাষ্ট্র ক্যাডার এক্সাম দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা শুনে থাকবেন যে অ্যাডমিনে আছে মানে ম্যাজিস্ট্রেট, প্রশাসনে আছে সে পররাষ্ট্র ক্যাডারকে আবার ফার্স্ট চয়েস দিয়ে আবার আসছে, তাহলে বুঝতে পারেন এখানে কি পরিমাণ কম্পিটিশন হয়। আসলে অনেক ভিডিও দেখে আমরা অনেক মোটিভেটিভ হয়ে, মোটিভেশনাল ভিডিও দেখে মোটিভেশন নিয়ে আমরা শুরু করি। আমাদের নিজেদের সক্ষমতাও চিন্তা করতে হবে। যাদের সক্ষমতা কম, যারা বছরের পর বছর চেষ্টা করেও পারছেন না, তারা নিজেদের সক্ষমতা, আপনার সুযোগ এবং সামনে কতটা সময় পাচ্ছেন, এগুলো বিবেচনা করে তারপরে শুরু করবেন। হ্যাঁ, তো বিষয়টা এভাবেই যায়। আর আমি যখন আমার ইন্ট্রোডাকশন পার্টে বলেছিলাম যে আমি অফিসার হিসেবে ব্যাংকে আছি, তো এর ফলে আমাকে ব্যাংক রিলেটেড বেশ কিছু প্রশ্ন তিনি করেছিলেন, আমার ফার্স্ট এক্সটার্নাল তিনি যিনি ছিলেন। তো এই ভাইবা ঘুরে ফিরে এসব নিয়ে হয়েছে। আর একটা বিষয় হচ্ছে প্রথম পছন্দ বিষয় অবশ্যই আমাদের একটু ডিপ জানতে হয়।
তো আমার যেহেতু প্রথম পছন্দ এবং নিজের যে সেক্টরে বর্তমান জব চলছে অথবা নিজের হ্যাঁ, পড়াশোনা হ্যাঁ, যে হ্যাঁ। সেক্টরে, না, এখানে আরেকটা প্রশ্ন সবচেয়ে মজার বিষয় লেগেছে যে আমাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের রিফরমেশনে আপনার সুপারিশগুলো কি কি হতে পারে, বা আপনি কেন মনে করেন যে আমাদের কান্ট্রি ইজ ডেভেলপিং, অ্যাডভান্সিং। হুম। হ্যাঁ, তো এই অ্যাডভান্সিং ওয়ার্ল্ডের সাথে, হ্যাঁ, আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু কপ উইথ দ্য পেস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড অর অ্যাডভান্সিং ওয়ার্ল্ড, what are the problems, what are the major problems of our bureaucracy, of our administrative area, do you think? তারপরে আমাদের চলমান যে রিফরমেশন কমিটিগুলো যে তাদের সুপারিশ জমা দিয়েছে এবং সেই সুপারিশগুলো এবং আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এই সুপারিশকে যোগ করা যায় কিনা, আমরা কি চিন্তা করছি সেগুলো আমাদের জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, তারপর তো এখান থেকে আমি এই প্রশ্নটার উত্তর আরো হয়তো সুন্দর করে বলতে পারতাম যদি এটা আমাকে বাংলা দিয়ে জিজ্ঞেস করতেন। তো ইংরেজিতে জিজ্ঞেস করার কারণে দেখা গেছে যে আমি যতটুকু ভালো এটা ডেলিভারি করতে পারতাম ততটুকু আমার মানে আশানুরূপ, আমি আমার মতো করে মনে হচ্ছে যে আমি 70% স্যাটিসফাইড। ঠিক আছে, ইটস ওকে। বাংলা দিয়ে হলে হয়তো 100% স্যাটিসফ্যাকশনটা আমার থাকে। আসলে যেহেতু ইংরেজিতে কোশ্চেন করেছে সবাইকে, কারো কারোর জন্য হয়তো এটা একটা প্রিভিলেজ হয়ে গেছে। যারা ইংরেজিতে হয়তো ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে অথবা বড় শহরে বড় হয়েছে, হয়তো তারা ইংরেজিতে ভালো। কিন্তু অধিকাংশের জন্যই এটা ইংরেজিতে করলে প্রবলেম, সবার জন্যই প্রবলেম। তবে আর সতর্কতার বিষয় হলো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন ভাইবার সময়ে অবশ্যই আপনি যেভাবে প্রিপারেশন নেবেন ওই কোশ্চেনের বাংলা অ্যান্সার এবং সাথে সাথে তার ইংরেজি অ্যান্সারও আপনারা রেডি করে রাখবেন, যেন ওই সময় গিয়ে ভর্তিয়ে না যান, নার্ভাস ফিল না করেন। হ্যাঁ, তারপর আর কি আরো দু একটা কোশ্চেন বলো, যে কোনো ইনফরমেটিভ কোশ্চেন জিজ্ঞেস করছিল যে ইন্টারন্যাশনাল নিয়ে যে এই বিষয়ে আপনার এইটা কি বা এটা কেন হয়, এমন ইনফরমেটিভ যেটা মুখস্থ বা আগে না পড়া থাকে। আমাকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কোনো প্রশ্ন তারা করেননি, ইভেন আমার সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন তারা করেননি। এই বোর্ডে যে যে বিষয়টা আমি খেয়াল করে দেখলাম, এখানে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন দুই একটা হয়েছে। আর এবার আপনার দর্শকদের জ্ঞাতার্থে বলে রাখি, সেটা হচ্ছে এবার ভাইবা বোর্ডে সাবজেক্ট রিলেটেড স্পেশালিস্ট নাই। এখন বাই চান্স যদি কারো সাবজেক্টের কেউ পড়ে যায়, এক্সটার্নাল বা চেয়ারম্যান সাহেব, তাছাড়া যেমন 43তম বিসিএস এর ক্ষেত্রে বুথকেলারে যখন ইংরেজি পরীক্ষা হয়েছে তখন তাদের একসাথে করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যারা ইংরেজি, তারা ইংরেজির সময় পরীক্ষা দিয়েছে, তো তাদের ওখানে বোর্ডে এক্সপার্ট ছিলেন। বর্তমান সময় যেটা হয়েছে সেটা হচ্ছে বোর্ডে বুথকেলারে কোনো এক্সপার্ট এখন পর্যন্ত মানে আমি পাইনি আর কি, কারণ আমি অন্য সবার মতো সবার সাথে জেনারেলদের সাথে ভাইবা দিচ্ছিলাম। তো আমার কাছে মনে হয় যে ভাইবা বোর্ডে অ্যাকচুয়ালি নিজের পছন্দের টপিক আর আনুষঙ্গিকভাবে নিজেকে বলতে পারা, নিজেকে খুলে বলতে পারা। আচ্ছা, আমরা রিটেনে যে মাত্রায় পড়াশোনা করি, যে পরিমাণ বইপত্র পড়াশোনা করি, ভাইভাতে কি এরকম প্রিপারেশনের প্রয়োজন আছে, নাকি একজন মানুষের অ্যাটিটিউড কেমন, সে কিভাবে মানুষের সঙ্গে ডিল করে, এগুলো গুরুত্বপূর্ণ? এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আর ওই আমরা রিটেনের যেমন পড়াশোনা, প্রচুর ইনফরমেশন জানা, এখানেও কি এগুলোর প্রয়োজন অত মাত্রায় রয়েছে? এখন মজার বিষয়টা হচ্ছে আমাদের যে বিসিএস পরীক্ষা পদ্ধতি, এটা রেফারেন্স বই থেকে তথ্য জেনে নিয়ে তথ্য খাতায় লিখে আসা, মার্ক পাওয়া, ঘটনাটা এরকম। তো যেটা এখন আমরা মোবাইল দিয়ে যখন তখন একটা সার্চ করলে পেয়ে যাই। আমার কাজী নজরুলের জন্ম তারিখ কত, এটা মুখস্থ করে নিয়ে তো ঘোরার কোনো মানে হয় না। এটা আমরা যখন তখনই পেতে পারি, সবকিছু পেতে পারি। তো যেটা হয় সেটা হচ্ছে আগের যুগে বিষয়টা এমন ভাবেই ছিল। বর্তমান সময়ে স্যাররা যেটা দেখতে যাচ্ছেন আমার কাছে মনে হয়েছে ভাইবা বোর্ডে অ্যাকচুয়ালি, ইভেন আমি 45তম রিটে দিলাম, সেখানেও প্রশ্নগুলো যেমনটি হয়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি সবকিছু পড়ার পর এটার জিস্ট আমার ভেতরে কি দক্ষতাটা ডেভেলপ হইলো, কি জ্ঞানটা ডেভেলপ হইলো, সেখান থেকে আমি কতটুকু উত্তর পাচ্ছি। তার মানে বিষয়টা হলো যে আমাদের এত পড়াশোনা আমাদের পার্সোনালিটি, আমাদের উইজডম, এগুলোকে কতটুকু বৃদ্ধি করতে পেরেছে, মানুষের সঙ্গে আমাদের আচার আচরণ, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট অর পাবলিক রিলেশনে পাবলিকদেরকে আমরা কিভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করছি, এই বিষয়গুলোই হলো মূল ব্যাপার। আর কি কি মূল ব্যাপার তোমার মনে হয়? আমার কাছে এরকম এই বিষয়গুলো এরকমই মনে হয়েছে। এর বাইরে যেহেতু ভাইবা খুব বেশি বড় না, প্রায় 16-17 মিনিট ভাইবা দিয়েছে, এতটুকুর মধ্যে এরকম প্রশ্ন, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ব্যাংকিং সম্পর্কে 2-4টা প্রশ্ন করেছেন। স্বাভাবিক, আপনি যে পেশায় থাকবেন সে পেশা সম্পর্কে কিছু জেনে আসতে হবে। তো আমি এখান থেকে মানে এগুলো খুব ইন জেনারেল প্রশ্ন, যেটা সবাই করতে পারে, স্পেসিফিক্যালি কোনো কঠিন বা কোনো খুব বেশি ডিপ কোনো কোশ্চেন না। এবং সব জায়গাতেই আমাদের ব্যক্তিগত মতামত তারা চাচ্ছিলেন, যে আমি এটাকে ব্যক্তিগতভাবে কি মনে করি। আমার ভাইবা বোর্ডে আরেকটা মজার বিষয় হচ্ছে, বর্তমান সময় আমরা সবাই জানি যে ব্যাংকে সুদের হার বাড়ানো হয়েছে, কিন্তু স্যার আমাকে প্রশ্ন করার সময় বলছিলেন যে আগে সুদের হার অনেক বৃদ্ধি থাকলেও বর্তমানে সুদের হার কমানো হয়েছে, আপনি এর ইফেক্ট কি মনে করেন?
আমার জানার মতে স্যার এটা নিজেও জানেন, এক্সটার্নাল স্যার তিনি জানেন যে সুদের হার এখন বাড়ানো হয়েছে, কিন্তু আসলে তিনি আমাকে প্রশ্নটা করেছেন একটু উল্টা করে, যাতে আমি এটাকে অপোজ করি কিনা, হ্যাঁ বা মানে যা জিজ্ঞেস করছে তাই তাউল দিয়ে অ্যানসার দিয়ে না গিয়ে আমি নিজের বিষয়টাকে মতো করে জানি কিছু, কিনা। হ্যাঁ হ্যাঁ। তো সেটা তুমি কি রিপ্লাই কি ধরনের করো? আমি আসলে ভাইবা বোর্ডের কারো মানে বিজ্ঞ বোর্ডে যারা থাকেন তাদেরকে সরাসরি অপোজ করার জায়গা খুব কম থাকে। এটা কিভাবে করতে হয়, কি তো বলতে হয়? এই ক্ষেত্রে আমরা শুধু অপোজ করতে পারি এভাবে যে স্যার আমি যেহেতু ব্যাংক সেকশনে আছে কিছুদিন হলো স্যার, এখানে আমার কাছে একটা তথ্য আছে। তথ্যটা হচ্ছে যে সুদের হার আগে যেমনটা ছিল বর্তমানে এটা আরো বাড়ানো হয়েছে। তার মানে এটা খুবই পোলাইটলি হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশনটাকে উপস্থাপন খুবই করতে পড়ালি। তবে হ্যাঁ স্যার, সুদের হার যদি আপনি মানে আমি এগুলো সবগুলো ইংরেজিতে বলছিলাম যে if the interest rate is decreased then actually normal people takes too much loan from the banks and it will cause inflation. না। তারপর তিনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে ব্যাংকের যদি বাড়ানো হয় বা তাহলে এটা দেশের যে অর্থনীতির জন্য ভালো না খারাপ। হ্যাঁ, আমি আসলে তাকে বলেছিলাম যে ইট ডিপেন্ডস অন দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ দ্য কান্ট্রি। তার মানে যেই দেশের ইকোনমি যেমন সেই অনুযায়ী এই পলিসিটা হতে হবে। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন তো খারাপ কোনো কিছু না, এটা হতেই মানে পারে, এটা খুব প্রয়োজনীয় একটা স্বাভাবিক। ব্যাপার। জাপান যথেষ্ট তাদের মুদ্রার অবমূল্যায়ন করে, হ্যাঁ এটাতে যে জাপানের তার অর্থনীতি মানে বসে গেছে বিষয়টা এমন না। হ্যাঁ, তার মানে তো- তাদের পলিসি অনুযায়ী রাষ্ট্রের সিচুয়েশন অনুযায়ী হ্যাঁ হ্যাঁ, তারা এটা সিদ্ধান্ত তো নেবে। আমার কাছে এটাই মনে হলো ভাইবা বোর্ড যথেষ্ট ক্রিয়েটিভ। হ্যাঁ। আর এখান থেকে আমি জানি না, আমার ভাইবা আমার কাছে মনে হচ্ছে যে আমি মোটামুটি দিয়েছি, কিন্তু তাদের কাছে এটা পছন্দ নাই হইতে পারে, আমি আগে যেটা বলেছি। কিন্তু এই অ্যানসার দিয়ে কি বোঝা যায় যে তারা তোমার অ্যানসারে স্যাটিসফাইড অর নট? এটা নির্ভর করে স্যারদের মুডের উপর। যদি স্যাররা খুব ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হয় তাহলে তাদের কথাবার্তা, হাসি বা শারীরিক অঙ্গভঙ্গি দেখে আমি হয়তো বুঝতে পারি কিছুটা হলেও যে না, তারা বিষয়টাকে নিচ্ছেন। হ্যাঁ আর অনেক সময় স্যাররা সরাসরি বলেই দেন যে না, এটা নিতে পারলাম না। আমাকে যেমন একজন মানে আমাদের চেয়ারম্যান স্যার একটা প্রশ্ন করেছিলেন, আমি সেটা বলেছিলাম যে আই ডোন্ট হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অফ দ্যাট, আমি কি আমার অ্যাজাম্পশন থেকে ধারণা থেকে বলতে পারি। না। তো উনি বললেন ঠিক আছে, একটা ট্রাই করে দেখেন। তো আমি আমার মতো ট্রাই করে একটা উত্তর দিয়েছিলাম। তিনি বলেন না, এটা নিতে পারলাম না। তার মানে আমরা হচ্ছে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, যদি আমি পুরোপুরি নাও জানি কিন্তু আমার একটা কনফিডেন্স থাকে, তাহলে হয়তো আমরা অনেক সময় হচ্ছে এই বিষয়ে নিজের মতামত পোলাইটলি রিকোয়েস্ট করতে পারি যে স্যার এটা আমার যে অ্যাজাম্পশনটা আছে, সেটা থেকে তিনি আমাকে বলবেন। বলেছিলেন প্রপোর্শনাল রিজার্ভ কি, হোয়াট ইজ প্রপোর্শনাল রিজার্ভ। প্রপোর্শনাল রিজার্ভ। ইয়াস, প্রপোর্শনাল রিজার্ভ। তো আমি আমার অ্যাজাম্পশন থেকে একটা উত্তর বলেছিলাম, তিনি বলেছে না, এটা গ্রহণযোগ্য না 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 না, উনি বললেন যে আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট। ইয়ার অ্যানসার। তো আমি তার কাছে বললাম যে সরি স্যার। তার মানে হয়তো কাছাকাছি কিছু কি হয়েছিল না পুরোই? তিনি যেহেতু নিতে পারেননি, আমি তো তাকে আর জিজ্ঞেস করতে পারিনি স্যার হ্যাঁ, এটা কাছাকাছি কতটুকু হয়েছে। তারপরে আর কোনো এমন কোনো কোশ্চেন করেছিল যেটা খুবই কঠিন মনে হয়েছে, বা এটা তোমার জন্য যে খুব হার্ড কোশ্চেন ভাইবা বোর্ডের জন্য, এমন কিছু মনে হয়েছে? ভাইবা বোর্ডে এক্সট্রিমলি হার্ড এরকম কোনো কোয়েশ্চেন বা ডিফিকাল্ট কোয়েশ্চেন যেটা আমরা বলি, এটা এটা মনে হয় পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাকে যে প্রশ্নটা করেছে আমার কাছে যেটা সোজা মনে হয়েছে, হয়তো আরেকজনের আরেকজনকে কাছে জিজ্ঞেস কঠিন। করলে এটাই তার কাছে মনে হতো যে এটা অনেক ডিফিকাল্ট কোয়েশ্চেন করেছেন। এই যে নতুন যে টিম গঠিত হয়েছে, নতুন যে মেম্বার যারা, ওনাদের এই ভাইবা নেওয়া থেকে তোমার কি মনে হয় যে এরা ক্রিয়েটিভিটি বা গতানুগতিক ধারার বাইরে গিয়ে কোশ্চেন করছেন, যেটা আমার নতুন তাদের স্টাইলে করছেন, এটা আমাদের ক্রিয়েটিভ যোগ্য দক্ষদের খুঁজে বের করবে, নাকি যেভাবে চলে আসছিল যে যোগ্য দক্ষতাও আছে আবার কিছু প্রচলিত নলেজ দিয়েও হয়তো পার করা যাচ্ছে, এমন মনে হয়? এখানে আমি তো বললাম প্রথমেই তারা একটা বোল্ড মুভ নিয়েছে, যে বোর্ডে বাংলা এলাও না। আচ্ছা। তো এটা আমরা মনে করি যথেষ্ট একটা বোল্ড একটা ডিসিশন, কারণ বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে অনেক স্টুডেন্টরা এখানে আসবে, তারপরেও তাদেরকে বাংলা বলার সুযোগই দেওয়া হয়নি। আর একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে বোর্ড মোটামুটি ফ্রেন্ডলি আগের চেয়ে। আমি আরো দু একটা বোর্ডের কথাও শুনেছি এখানে, আমি যেহেতু একটা বোর্ড ভাইবা দিয়েছি, তো অন্যান্য বোর্ডের কথাও শুনলাম যেখানে অনেককে ইনসাল্টও করা হয়েছে, বা মানে কথা বলতেই দেওয়া হয়নি কিছু কিছু ক্ষেত্রে, আচ্ছা। মানে অর্ধেক কথা উত্তর দিতেই আবার তাকে হয়তো আটকা দেওয়া হয়েছে, যে বলা হয়েছে আর এটা হচ্ছে না, বা এটা কি উত্তর দিচ্ছে। আচ্ছা, এখানে কি রাজনৈতিক ব্যাপারে কোনো কোশ্চেন ছিল? হ্যাঁ, এখানে মজার একটা বিষয় হচ্ছে যে এইবার কোনো বিতর্কিত কোনো প্রশ্ন কোনো বিতর্কিত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। মানে এমন কোনো প্রশ্ন যেটা দ্বারা আমরা কোনো ক্যান্ডিডেটের পয়েন্ট অফ ভিউ বুঝতে পারি, এরকম কোনো প্রশ্নই বোর্ডে। রাজনৈতিক মতাদর্শ কি এগুলো? আর না না, তার রাজনৈতিক মতাদর্শ বা
বর্তমান সময়ে যে রাজনৈতিক দোলাচল, যে বিষয়টা টানাপোড়েন চলছে, চলতেছে, যে টেনশন, এইগুলোর বিষয় নিয়েও তারা আসলে কোনো প্রশ্ন করেনি। আমি আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, দর্শকদের জন্য আমি 1 মিনিটে শেষ করতে চাই। তো এই 1 মিনিটের ভিতরে তুমি আর কি কি যোগ করতে চাও তোমার ভাইবা সম্পর্কে আমার দর্শকদের উদ্দেশ্যে বলো। আহ, দর্শক যারা আছেন তাদের ক্ষেত্রে যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা আমার প্রথম ভাইবা ছিল বিসিএস এর। আর স্বাভাবিকভাবেই যেটা হয়, প্রথম ভাইভাতে আমরা যথেষ্ট নার্ভাসনেস কাজ করে, আমাদের মধ্যে নার্ভাস থাকি। আর হয়তো আমি হয়তো যেটা ভাইবা খারাপ দিয়েছি, তারপর হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ভালো দিয়েছি। হয়তো যারা আরো এই বিষয়ে আরো ভেটেরান আছেন তাদের কাছে মনে হইতে পারে যে আরে এটা কোনো ভাইবা হলো। তো যাই হোক, আমার কাছে মনে হয় ভাইবা দিয়ে নিজে স্যাটিসফাইড থাকা এটা একটা ভালো দিক। রেজাল্ট আপনার কি হবে সেটা পরের ব্যাপার, কারণ রেজাল্টের জন্য শুধু ভাইভাই ম্যাটার করে না, বা আপনি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, ভাইবার উপর হাসি ছিল বলেই তাকে আপনাকে যে ভালো মার্কস অনেক দেবে। ভালো মার্কস দিয়ে দিয়েছে, বিষয়টা এমন না। তো নিজের কাছে ভাইবা দিয়ে ভালো লাগা, এই বিষয়টা ফিল করা রেজাল্টের আগ পর্যন্ত একটু স্বস্তি দেয়, আচ্ছা, যেটা ভালো। পরবর্তী কাজ কাম সব পরবর্তী খারাপ হোক আর করতেছে। যাই হোক, ভাইবা নিয়ে আমার মনে হয় না খুব একটা বেশি টেনশন করার এখন আর কোনো কিছু আছে। আচ্ছা, আমাদের উচিত, আর সামনে তো ভাইবার মার্ক কমে যাচ্ছে, হ্যাঁ। আমাদের উচিত যে যার মতো করে, এইটা দিয়ে খুব বেশি ডিফারেন্স আর তৈরি করা যাবে না। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল যে বিষয়গুলো আছে আমাদের, সেইগুলো উন্নয়ন করার জন্য আমাদের মনে হয় কাজ করা উচিত। তো যাই হোক, হ্যাঁ। সবার জন্য শুভকামনা। আর শেষ মুহূর্তে আরো 10 সেকেন্ড তুমি বলবা আমার প্রিজম একাডেমির দর্শকদের সম্পর্কে কিছু বলে দাও। যাই হোক, আমার বন্ধু মানিক সে শুরু করেছে তার প্রিজম একাডেমি নতুন করে। স্বাভাবিকভাবে যেটা হয়, প্রথম দিকে যারা এই সেক্টরে আসে তাদের রিচ অনেক কম থাকে, বা দেখা গেল যে আমরা যে ভিডিও কোয়ালিটি করছি সেগুলো কোয়ালিটি সবার মতো আপ টু দা মার্ক হয় না, এভারেজ হয়। তবে আপনারা সবাই যারা আছেন চেষ্টা করবেন সাপোর্ট করতে, কারণ যাদের আগ্রহ আছে, যারা ভালো কিছু শেখাতে আমি চায়। হয়তো অনলাইনে নতুন, কিন্তু যেহেতু তুমি আমাকে দীর্ঘদিন ধরে কয়েক বছর যাবত চিনো, সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে আমার শেখানোর কোয়ালিটি বা শেখানোর যে পদ্ধতি, এতে স্টুডেন্টরা হ্যাপি হবে কিনা এবং উপকৃত হবে কিনা? এটা বলতে পারি, আমি যেহেতু নিজে টিচার ছিলাম প্রায় 13-14 বছর, আমি ইন্টারমিডিয়েট ব্যাচ করে পড়াতাম, ইংরেজি পড়াতাম, পাশাপাশি সরকারি চাকরিও করেছি টিচার হিসেবে। তো সব দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তোমার স্টোরি টেলিং ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো, তুমি বোঝাতে পারো। আর আরো যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, আমাদের বর্তমানে এমন একটা সময় আমরা আছি যেখানে আমি ভালো টিচার মানেই জনপ্রিয় টিচার না। তো এই জায়গাতে যারা বুঝতে পারে, যারা অ্যাকচুয়ালি স্টুডেন্ট, যারা স্টুডেন্ট যারা শিখতে চায়, হ্যাঁ, ব্যাপারটা এরকম যে অনেকে খুব ফেমাস, বাট তার বোঝানোর ক্যাপাসিটি, আবার একজন খুব ফেমাস না, তার বোঝানোর ক্যাপাসিটি আমাদের মনে হতে পারে, যার ভিউ বেশি, দর্শক শিক্ষা স্টুডেন্ট বেশি, মনে হতে পারে তিনি হয়তো ভালো পড়ান। আসলে উইজডম, শিক্ষা এই ব্যাপারটা ভিউ বা খুব আকর্ষণীয় কথা বলে হবে না, এটা শেখানোর জন্য আলাদা কিছু কোয়ালিটির প্রয়োজন শিক্ষকতা। তুমি এটা বলতেছো তাই তো? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা টিচার, আমার কাছে মনে হয় যে যারা টিচার, জনপ্রিয় টিচার মানেই খুব ভালো টিচার নয়। এক্ষেত্রে আমি আবার কিছুটা অপোজ করব, বিষয়টা হচ্ছে জনপ্রিয় তারাই হয় যাদের বেশ কিছু কোয়ালিটি লোকজনের ভালো লাগে। হ্যাঁ, তো তারপরেও আমি যেটা বলি সেটা হচ্ছে, যারা নতুন মানুষ, তোমার যেমন রিচ কম, তুমি এখনো সব জায়গায় রিচ করতে পারোনি, আমি মাত্র শুরু করেছি, যারা তোমার স্টুডেন্ট আছে, তারা যদি বিষয়টাকে তোমাকে ফলো আপ করে প্রচার করে, দেখা গেল বর্তমান যুগে আমরা তো কত কিছু শেয়ার করি, মিম শেয়ার করছি, কিংবা দেখা গেল যে অপারেশন সিন্দুর শেয়ার করতেছি, ফানি ভিডিও অনেক বেশি শেয়ার হয়ে যাচ্ছে। আমরা কিছু কিছু সময় আমাদের উচিত যে কিছু মানুষকে উৎসাহ দেয়া, যাতে তারা ভবিষ্যতে ভালো কিছু হয়ে দাঁড়াতে পারে এবং অনেকের উপকারে আসতে পারে। তবে মূল ব্যাপার যেটা সেটা হলো যে, হ্যাঁ, আমি নিজে মনে করি আমি অনেক ভালো শেখাই, তবে আসলেই ভালো শেখাই কিনা এবং স্টুডেন্টরা হ্যাপি হবে কিনা সেটা বুঝবার জন্যই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। পরবর্তীতে হয়তো আপনারা আমার কাছ থেকে আপনাদের সুবিধা হয়, উপকারে লাগে এমন ভিডিও পাবেন। তো আসাদকে অনেক ধন্যবাদ তার এই গরম গরম ভাইবার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আসাদ, তুমি সবাইকে থ্যাংক ইউ বলে দাও। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর প্রিজম একাডেমিকে অবশ্যই যতটুকু করা যায় ঠিক ততটুকু সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে এটা একটা ভালো প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসাদকে আবারও শুভকামনা, দোয়া করি আসাদ অনেক ভালো করুক এবং আপনারা সবাই ভালো থাকবেন,
আশা করি পরবর্তীতে আপনাদের সম্পর্কে সামনে আরো ভালো খবর দেবো, এবং আমার বন্ধু আসাদ যদি বিসিএস ক্যাডার হয়ে যায় তাহলে সেই নিউজ আপনারা ইনশাল্লাহ পাবেন। ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদেরকে জানবার জন্য শেয়ার করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত সময় ধৈর্য ধরে আমার এই সাক্ষাৎকারটি শুনবার জন্য ধন্যবাদ। এবং আমি একই সঙ্গে দুঃখ প্রকাশ করছি যে আসাদের চেহারা দেখাতে পারলাম না বিসঙ্গত কারণেই। হয়তো কোনো এক সময় সে সফল হয়ে গেলে আপনাদের সামনে সে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।